ভুল বোঝাবুঝি থেকে গাজায় 15 চিকিৎসককে গুলি করে হত্যা। তদন্ত প্রতিবেদন প্রকাশ। ইসরায়েলের উপত্যকা জুড়ে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় নিহত আরও 32। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ। 26 এপ্রিল দেশজুড়ে ধর্মঘটের ডাক জামাতে ইসলামীর। ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান। মার্কিন বিমান হামলায় ইয়েমেনে নিহত বেড়ে 12, আহত 30। লেবাননের সামরিক যানে বিস্ফোরণে 3 সেনার মৃত্যু। পরিকল্পিত কিনা খতিয়ে দেখতে তদন্ত শুরু। বাড়ছে রাশিয়া ইউক্রেন উত্তেজনা। পাল্টাপাল্টি হামলার অভিযোগ একে অপরের বিরুদ্ধে। প্রচারণার উদ্দেশ্যেই পুতিনের যুদ্ধবিরতির ঘোষণা, দাবি জেলেনস্কির। এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরকে ঢেলে সাজানোর প্রস্তাব ট্রাম্পের। থাকবে না গণতন্ত্র ও মানবাধিকার ব্যুরো। আঞ্চলিক কাঠামোতেও ব্যাপক রদবদলের আভাস। ভুল বোঝাবুঝি থেকে গাজায় 15 চিকিৎসককে হত্যার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে ইসরায়েল। রোববার ওই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আইডিএফ। অসম্পূর্ণ ও ভুল প্রতিবেদন দেওয়ার সঙ্গে জড়িত একজনকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যেও গাজা জুড়ে দখলদার বাহিনীর হামলা অব্যাহত আছে। একদিনে নিহত হয়েছেন অন্তত 32 ফিলিস্তিনি। গাজায় গেল 23 মার্চ ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি এবং দমকল বিভাগের একটি বহরে হামলা চালায় ইসরায়েল। নিহত হন জাতিসংঘের কর্মী সহ 15 জন। রোববার সেই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ জানায়, অভিযান সংক্রান্ত ভুল বোঝাবুঝির থেকে এই ঘটনা ঘটেছে। তাদের সেনারা ভেবেছিল দ্রুতগতির গাড়িগুলো শত্রু বাহিনীর। বলা হয়, হেডলাইট বন্ধ ছিল, অনুমতি ছাড়া গাড়িগুলো এগিয়ে এসেছিল। তবে নিহত এক চিকিৎসা কর্মীর মোবাইল ভিডিও ফুটেজে দেখা যায় গাড়িগুলোতে হেডলাইট ও ফ্ল্যাশলাইট চালু ছিল। কর্মীরা হাইভিজ জ্যাকেট পরেছিলেন। ভিডিও পর্যালোচনার পর আইডিএফ তাদের পূর্বের বিবৃতি সংশোধন করে এবং ভুল স্বীকার করে। এই ঘটনায় বরখাস্ত করা হয় সংশ্লিষ্ট ইউনিটের ডেপুটি কমান্ডারকে। এর আগে বিবিসি জানায়, গাজায় 15 জন চিকিৎসা কর্মীকে হত্যার সময় ইসরায়েলি সেনারা 100টিরও বেশি গুলি ছুড়েছে। এর মধ্যে কিছু গুলি মাত্র 12 মিটার দূর থেকে করা হয়েছিল। একটি মুঠোফোনে ধারণ করা ভিডিওর ফরেনসিক অডিও বিশ্লেষণে এমনটি উঠে এসেছে। এদিকে গাজায় অব্যাহত আছে দখলদার বাহিনীর বর্বরতা। রোববারও উপত্যকা জুড়ে হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। তাদের অভিযানে শিশুসহ বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনি হতাহত হয়েছেন। চলমান যুদ্ধে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 51,200। গোপনে গাজা ত্যাগ ও নিরস্ত্রকরণের জন্য হামাসকে $2 বিলিয়ন প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। পরিবারসহ নিরাপদে দেশ ত্যাগের মতো সুবিধাও ছিল সেই প্রস্তাবে। তবে হামাসের শীর্ষ নেতারা এক বাক্যে ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। এ ধরনের প্রস্তাবের মধ্য দিয়ে কৌশলগত বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির নেতাদের। গাজায় ইসরায়েল শুধু অস্ত্রের যুদ্ধ নয়, চালাচ্ছে মনস্তত্ত্বের যুদ্ধ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলে নানা ধরনের পায়তারা করেছে নেতানিয়াহু। একের পর এক হামাসের শীর্ষ নেতাকে হত্যা করেও ফিলিস্তিনের এই সংগঠনকে দমাতে ব্যর্থ হয় ইসরায়েল যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্র সমর্থিত একটি প্রস্তাব পৌঁছে যায় হামাসের কাছে। প্রস্তাবে বলা হয়, নিরস্ত্রীকরণের পর যদি যুদ্ধের ময়দান থেকে সরে গিয়ে পরিবার নিয়ে নিরাপদ স্থানে চলে যায়, তবে সংগঠনটিকে দেওয়া হবে $200 কোটি। তালিকায় ছিলেন গাজা প্রতিরোধের 3 গুরুত্বপূর্ণ নাম: মোহাম্মদ সিনওয়ার, মোহাম্মদ শাবানে ও আজ আল দিন আল হাদ্দাদ। প্রতিটি নামই আজ প্রতীক প্রতিরোধের সাহসিকতার। মোহাম্মদ সিনওয়ার শহীদ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই, বর্তমানে গাজার প্রতিরোধের নেতৃত্বে। ইসরায়েল বহুবার তাকে হত্যার চেষ্টা করেছে। তার মাথার দাম $3 লাখ ঘোষণা করেছে। মোহাম্মদ শাবানে বর্তমানে 4টি ব্যাটালিয়নের কমান্ডার। নিজ সন্তানদের হারিয়েও তিনি অনড়। এছাড়া আজ আল আদ্দিন আল হাদ্দাদ 7ই অক্টোবরের ঐতিহাসিক হামলার আগের দিন তিনি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সম্মুখ প্রতিরোধের নির্দেশনা দিয়েছিলেন। সহজ ভাষায় এ প্রস্তাব অর্থে মোড়া এক আত্মসমর্পণ পত্র ছিল। অর্থের মোহে হামাস নেতাদের বিক্রি হয়ে যাওয়ার প্রস্তাব দেয়া হয়। টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিল ফিলিস্তিনের এই সংগঠনের নীরবতা। তবে লোভনীয় এই প্রস্তাবে বিচলিত হননি এই যোদ্ধারা। তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সাফ জানিয়ে দেন তারা বিক্রি হবে না। বলেন, এই অস্ত্র তাদের গর্ব ও আত্মরক্ষার প্রতীক। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেটের তথ্য অনুযায়ী হামাস সংগঠনকে কে এই অর্থ দিচ্ছে তা জানা যায়নি। তবে গণমাধ্যমটির দাবি, এই অর্থ মধ্যপ্রাচ্যের কিছু প্রভাবশালী রাষ্ট্র থেকেই আসতে পারে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।
নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বরতার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে আগামী ২৬ এপ্রিল দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিলিস্তিনি সংহতি মার্চ আয়োজন করে জামায়াতে ইসলামী। চলমান হত্যাযজ্ঞের নিন্দা জানাতে রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। নিহত শিশুদের স্মরণে প্রতীকী প্রতিবাদ জানায় দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির নেতা হাফিজ নাইমুর রহমান। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আগামী ২৬ এপ্রিল পাকিস্তান জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেন তিনি। একই সঙ্গে ইসরায়েলকে সহায়তাকারী ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বয়কটের আহ্বান জানান। এই ফিলিস্তিনি ইস্যু কেবল রাজনীতি নয়, এটা মানবতার প্রশ্ন, ইমানের প্রশ্ন। ফিলিস্তিনি আর কাশ্মীরের জন্য সব রাজনৈতিক দল এক হন। নিপীড়িত শিশুদের কান্না শুনুন। বিক্ষোভ সমাবেশে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেন তারা। 18 মাস ধরে নির্যাতিত ফিলিস্তিনিরা, অথচ মুসলিম নেতৃত্ব নীরব। আমরা একতা চাই, বর্জন চাই ইসরায়েলি পণ্য। পাকিস্তানের সরকার ও বিরোধীরা ফিলিস্তিনিদের সংহতি জানাতে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করছে না বলেও অভিযোগ করে দলটির নেতারা। ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 30 জন। স্থানীয় সময় রোববার রাতে আল ফারাহ মার্কেটে হামলা চালায় যুক্তরাষ্ট্র। আহতদের সংবাদ মাধ্যম জানায় ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। সৌদি আরব সীমান্তে সাদা প্রদেশেও মার্কিন সেনারা বিমান হামলা চালিয়েছে বলে জানায় ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। এর আগে গেল সপ্তাহে হোদেইদা প্রদেশের রাশিসা বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত 80 জন নিহত হন। হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ইয়েমেনের সাধারণ মানুষ। লেবাননের সামরিক যানে বিস্ফোরণের ঘটনায় 3 সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। স্থানীয় সময় রোববার দেশটির দক্ষিণাঞ্চলে গোলা বারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণ হলে এই হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গোলা বারুদ স্থানান্তরের সময় হঠাৎ বিস্ফোরণ হয়। তবে এটি দুর্ঘটনা নাকি কোনো বহিরাগত হস্তক্ষেপ তা তদন্ত করে দেখছে বিশেষ ইউনিট। সেনা প্রাণহানির ঘটনায় লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে 2 দফা আলোচনার পরেও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে এখনও সন্দিহান ইরান। এমনকি সরাসরি আলোচনায় বসতেও নারাজ তারা। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বারবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। কেন এই অনাস্থা? বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর অহেতুক চাপ প্রয়োগ, আচমকা চুক্তি প্রত্যাহার কিংবা বিলম্ব, সব মিলিয়ে ওয়াশিংটনের প্রতি তেহরানের যে যৎসামান্য আস্থাটুকু ছিল সেটুকুও খুইয়ে বসেছে মার্কিন প্রশাসন। টেলিভিশনের পর্দা থেকে শুরু করে খবরের কাগজের পাতা, সবাই বলছে যুক্তরাষ্ট্রকে এক ফোঁটাও বিশ্বাস করে না ইরান। তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনার 2 দফা বৈঠক পেরিয়ে গেলেও পেজেশকিয়ান প্রশাসনের আস্থা অর্জন করতে পারছে না হোয়াইট হাউস। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবার জনসমক্ষে তাদের এই সন্দেহের কথা প্রকাশ করেছেন। কারণ হিসেবে উল্লেখ করেছেন মার্কিনদের সঙ্গে যে কোনো পর্যায়ের আলোচনায় অতীতে তিক্ত অভিজ্ঞতার কথা। ওবামা, বাইডেন থেকে শুরু করে ট্রাম্প, বছরের পর বছর মার্কিন প্রেসিডেন্টরা চেষ্টা চালিয়ে গেছেন ইরানের পরমাণু কর্মসূচিকে চিরতরে বন্ধ করে দেয়ার। মধ্যপ্রাচ্যের দেশটির পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার বরাবরই ঘোর বিরোধী তারা। আর সে উদ্দেশ্যকে হাসিল করতে কোনো পায়তারাই বাকি রাখেনি মার্কিন প্রশাসন। মিথ্যে প্রতিশ্রুতি থেকে শুরু করে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করে চেষ্টা করেছে নিজেদের স্বার্থ সিদ্ধির। বিশ্বাসের দেয়ালের প্রথম ফাটল ধরে বারাক ওবামার শাসনকালে। 2015 সালে ইরান পরমাণু চুক্তির প্রতিটি শর্ত তেহরানের পক্ষ থেকে অক্ষরে অক্ষরে পালন করা হলেও সে পথে হাঁটেনি ওয়াশিংটন। উল্টো চুক্তি ভেঙে পরদিনই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে ওবামা প্রশাসন। অন্যান্য শর্ত পালনেও বিলম্ব করতে থাকে যুক্তরাষ্ট্র। এরপর ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলে একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। শুরু হয় তার সর্বোচ্চ
সর্বোচ্চ চাপ নীতির বাস্তবায়ন। একের পর এক নিষেধাজ্ঞার বান ছুড়ে দেয়া হয় ইরানের দিকে। দাবি করা হয় ট্রাম্পের প্রস্তাবিত নতুন শর্তে রাজি হলে তবেই উঠিয়ে নেওয়া হবে নিষেধাজ্ঞা। একই বুলি আওড়ায় বাইডেন প্রশাসনও। ক্ষমতায় এসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমঝোতার কথা বললেও পূর্বসূরি ট্রাম্পের শর্তাবলী অপরিবর্তিত রাখেন। 2025 সালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলেও বজায় আছে সর্বোচ্চ চাপ নীতি। তবে বছরের পর বছর যুক্তরাষ্ট্রকে সুযোগ দিলেও এবার মার্কিন প্রশাসনকে আর বিশ্বাস করছে না ইরান। তাদের দাবি, চাপের মুখে নতি স্বীকার করবে না তারা। প্রয়োজনে পাল্টা জবাব নিয়ে তৈরি থাকবে দেশটি।